কে? কেন আপু তুমি জানো না? রাইসা চুপ করো। চুপ কেন করবো? আপু কিছু জানে না। কি জানবে রে আপু? আর তুই ওকে কিভাবে চিনোস রাইসা? আরে আয়ান তো। রাইসা কিছু বলতে যাবে তার আগেই তিয়ার আম্মু বলে। রাই, তোমার জন্য কি রান্না করব বলো? রাইসাকে আয়ন তিয়ার আম্মুর কথা বলার সুযোগ দিল না। আয়ন তিয়াকে কোলে তুলে নিয়ে যেতে লাগলো। তিয়ার বিষয়টা অনেক সন্দেহ লাগলো। আয়ন তিয়াকে খাটে বসিয়ে দিয়ে বলল। তোমার ড্রেস চেঞ্জ করে দিব নাকি? আয়নের কথা শুনে তিয়া ভুরু কুচকে তাকিয়ে বলল। এই, তুমি এই বয়সে এত পাকনা কেন? আরো একটু বড় হইলে আল্লাহ জানে কি করবে। যাই করি না কেন বউয়ের সাথে তো করব, অন্য কারোর সাথে তো আর না। যাও ফাজিল একটা। কোথায় যাব তোমার মনে নাকি? এত ফাজিল একটা, মার দিব, যাও তো। মারলে কিস দিতে হবে, না দিলে আদর করতে দিতে হবে। উফ, এই ছেলে, যাও তো দেখি। পুরো বজ্জাত, থাক ফাজিল একটা। তিয়া কথাটা বলে ওয়াশরুমে চলে গেল। আয়ন্তিয়ার পিছন পিছন ভিতরে ঢুকতে গেলে তিয়ার সাথে সাথে দরজা লাগিয়ে দিয়ে মিটিমিটি হাসতে লাগলো। আয়ন্তিয়ার মাথায় হাত দিয়ে বলতে লাগলো। আমাকে রেখে গেছো না? জামা কাপড় জন্য আমাকে ডাকতে হবে, তখন দেখবো কি করো। আয়ন কথাটা বলে খাটে বসলো। তিয়া বের হয়ে দৌড়ে শাড়ি নিয়ে আবার ওয়াশরুমে চলে গেল। আয়ন ভ্যাবাচাকা খেয়ে গেল। তিয়া দরজা হালকা খুলে আয়নকে ভেঙচি দিলে আয়ন হাঁ হয়ে গেল। আয়ন বলে ওঠে। একবার বের হও, দেখাবো মজা কাকে ভেঙচি দিয়েছো। তিয়া আর কিছু না বলে গোসল করতে লাগলো। তিয়া গোসল করে বের হলে আয়ন গোসল করতে চলে গেল। গোসল করে বের হয়ে দেখে তিয়া রুমে নাই। আয়ন নিচে চলে গেল। নিচে গিয়ে দেখে সবাই মিলে আড্ডা দিচ্ছে। আয়ন তিয়ার পাশে বসলো। তিয়া আয়নের মাঝখানে তুলিকে বসিয়ে দিল। আয়ন উঠে তিয়ার বাম পাশে বসলে তিয়া কথা বলতে বলতে উঠে তুলির বাম পাশে বসতে গেল। আয়ন শাড়ির আঁচল হাতের সাথে প্যাঁচ দিয়ে বসে থাকে। তিয়ার টান লাগলে তিয়া বলল। আঁচল ছাড়ো। আমাকে বসতে দেখে এমন তেরামি করতেছো কেন? আমার মন চাইছে তাই, ছাড়ো বলছি। আয়ান তুমি তো দেখি বউ পাগল। আরে যাও, শরম দিও না। যাই হোক, একটা কথা বলো তো, কি? পরীক্ষার জন্য কেমন প্রস্তুতি নিয়েছো? মোটামুটি নিয়েছি, বাট তোমার কি অবস্থা? আর কোচিং জয়েন হও না কেন? স্যার তো টেনশন আছে, আপুকে হয়তো আজকে কল দিবে। কি? আপুকে কল দিবে মানে? হ্যাঁ আপুকে কল দিবে। তুমি কেন কোচিং করো না? আর শরীর তো ঠিকই আছে নাকি? কি যাতা বলো আন্টি? আন্টি, কি হয়েছে? আপনার ফোনটা দেন। অ্যান ডিগবাজি দিয়ে সোফার ওই পাশে চলে গেল। সবাই ভুরু কুচকে তাকালো। আয়ন্তিয়ার আম্মুর ফোনই কাউকে কল দিতে লাগলো। কল রিসিভ হলে আসসালামু আলাইকুম স্যার। ওই পাশ থেকে স্যার সালামের উত্তর নিয়ে বলল। ওয়ালাইকুম আসসালাম। আয়ান, তোমার কি হয়েছে? কোচিংয়ে জয়েন হও না কেন? আয়ন তোতলাতে বলে। স্যার আমি একটু অসুস্থ। আয়নের কথা শুনে তিয়া ভুরু কুচকে তাকালে স্যার বলে। কি হয়েছে তোমার? ডাক্তার দেখাইছো? স্যারকে ভুলভাল কথা বলে বুঝাতে লাগলো। কথা বলা শেষ হলেই তিয়ার আম্মুকে ফোনটা দিয়ে বলল। উফ, বেঁচে গেলাম। হাই রে, দুষ্টু হয়েছ ফাজিল একটা। অ্যান তাতে দাঁত চেপে হাসি দিল। তিয়ার পাশে গিয়ে বসলে তিয়া বাহুতে থাপ্পড় মেরে পড়ল। শিক্ষকের সাথে মিথ্যা কথা কেউ বলে? ফাজিল কোথাকার। আরে মিথ্যা কই, সত্যি তো বললাম। আমি তো অসুস্থ, তুমি তো চোখে দেখো না। কি হয়েছে তোমার? আমার শরীর অনেকটা দুর্বল লাগে, চোখে কম দেখি, মাথা ভন ভন করে। আয়নের কথা শুনে তিয়া ভুরু কুচকে তাকালেই রাইসা খিলখিল করে হেসে দিল। রাইসার দিকে তাকাতেই রাইসা বলে। সরি, চালিয়ে যাও। অসুস্থ আমাকে আগে কেন বলো নাই? চলো ডাক্তারের কাছে যাই। ডাক্তার এই রোগ ঠিক করতে পারবে না গো বউ। মানেটা কি? আমি বুঝছি আয়ান তুমি কি ভালো হবে না। ভালো তো আছি, আর কত ভালো হব। যাই হোক, চলো পড়তে বসি। হ্যাঁ চলো, আমার একটু হেল্প লাগবে তোমার। আয়ন রাইসার সাথে উঠে চলে গেল। তুলি মিটিমিটি হেসে কানে কানে বলে। আপু, আমার মনে হয় আয়ান তোমাকে অন্য কিছু বুঝাইছে। মানে? বুঝবে না, আনরোমান্টিক হইলে যা হয়। তুলি কথাগুলো বলে চলে গেল। তিয়া সবার সাথে কথা বলতে লাগলো। আর এদিকে আয়ন রাইসা দুজন নিজেদের পড়াগুলো ঠিক করতে লাগলো। হঠাৎ করে রাইসা বলে উঠল। টিয়াপুকে তোমার আসল পরিচয় কেন দাও না?
দেখো, উনি আমার আসল পরিচয় জানলে অনেক রেগে যাবে। এখন আমার একটা কাজ, আমার প্রতি তার ভালোবাসা জন্মানো লাগবে। যখন আমাকে মন থেকে ভালোবাসবে তখন আমি সত্যিটা বলে ওনাকে নিয়ে চলে যাব। আপু যদি না মানে? ভালোবাসলে অবশ্যই মানবে। তুমি হঠাৎ আবুকে বিয়ে কেন করলো? তোমার আব্বু আম্মু জানে? জানে, শুধু আপু ভাইয়া ভাবি জানে না। আপু কিন্তু তোমার ভাইয়াকে আজও অনেক ভালোবাসে। জানি, দেখি মনে জায়গা করে নিতে পারি কিনা। তোমার ভাই কেন যে আপুকে ঠকালো? ভাইয়া জিদের বসে রিলেশন করছিল। আমার বউয়ের তো দেমাগ অনেক। দেমাগ ভাঙার জন্য রিলেশনে গিয়ে নিজের আসল গার্লফ্রেন্ডকে বিয়ে করে নিয়েছে। কি আর বলবো। এখন আমার আবার তার গার্লফ্রেন্ডকে ভালো লাগছে। আব্বু আম্মু বিয়ে দিতে চাইলো, আমিও রাজি হয়ে গেছি। একটা জিনিস বুঝলাম না, তোমার সাথে কেন বিয়ে দিল? আমি দুষ্টু, এটা তো জানোই। আব্বু আম্মু দেখছে আমার মতো ফাজিলকে বউ ঠিক করতে পারবে, তাই বিয়ে দিয়েছে হয়তো। আর বউকে আব্বু আম্মু নিজের মেয়ের মতো ভালোবাসে। আচ্ছা, তোমাকে কি আপু কোনোদিন দেখেনি? না, আমি তো দেশে এসেছি 5 মাস ধরে, সেখানে আমাকে চিনবে কিভাবে? আর আমার পিকও কারো কাছে নাই যে আমাকে চিনবে। জানো তো, আমি মারামারি যত ঝামেলা আছে সব কিছু ভিতরে চাই। আমার পরিচয় মিডিয়া জানলে দিনরাত ব্যাড নিউজ দিয়ে ভরে যাবে। তাই তো আমাকে সবার থেকে আড়ালে রাখা হয়েছে। আর শত্রু তো অভাব নাই। আমার পরিচয় তারা জানলে আমার ক্ষতি করতে চাইবে। আমি আবার বডিগার্ডদের নিয়ে ঘোরার মতো মানুষ না। বুঝলাম। দুজন টুকটাক কথা বলতে লাগলো আর পড়াশোনায় মনোযোগ দিল। তিয়া রুমে ঢুকলে রাইসা আয়ানকে বলে, এই খাবার খেয়ে নিবে দুইজন, চলো। আমি খাবো না। কথা কম বলো, তাড়াতাড়ি দুইজন খাও। তুমি খাওয়াই দিলে খাবো, না হইলে নাই। মার খাবার ইচ্ছে জাগছে নাকি? কিছুটা। তোমার ঝগড়া করে আমি যাই। রাইসা বের হতে আয়ান উঠে তিয়াকে টান দিয়ে নিজের কাছে নিয়ে এসে বলে, কথায় কথায় মার দিতে চান তাই না? আদর করতে শিখে মারামারি বাদ দেন। ছাড়ো তো। ছাড়ার জন্য ধরছি নাকি? তিয়া কিছু বলার আগেই আয়ন ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। 3 মিনিট পর ছেড়ে দিয়ে বলল, অনেক মজা, চলো যাই। আয়ন কথাটা বলে তিয়াকে কোলে নিয়ে চলে গেল। তিয়া বলতে লাগলো, আয়ান নামিয়ে দাও, একটু লজ্জা পেল। লজ্জা পেয়ে লাভ নাই, চলো তো। এত লজ্জা কেন পাও? আয়ন তিয়াকে নিয়ে চলে গেল। তিয়ার আম্মু হাসতে হাসতে বলে, ফাজিল, নামিয়ে দাও, ওই রেগে যাচ্ছে তো। উফ আন্টি, এইটার জন্মের সময় মধু দেন নাই, খালি কথায় কথায় রেগে যায়। থাপ্পড় খাওয়ার জন্য সবসময় লাফালাফি করো কেন? ফাজিল পোলা লজ্জা শরমের মাথা খেয়ে বসে আছে। এই না, আমি মাথা খেতে পছন্দ করি না। আয়নের কথা শুনে সবে ফিক করে হেসে দিল। তিয়ার রাগী লোক নিয়ে তাকালে আয়ন বলে, আমার দিকে রাগী লোক নিয়ে তাকালে আমি এমন কাজ করব যে লজ্জায় পড়ে মুখ দেখাতে পারবে না। মাফ চাই, থামো। সবাই মিলে খেতে লাগলো। খাওয়া দাওয়া শেষ হলে আয়ন সবার সাথে টুকটাক কথা বলে রুমে চলে গেল। 1 মাস 10 দিন পর আয়ন পরীক্ষা শেষ করে বাসায় চলে গেল। আয়ন বাসার ভিতরে গিয়ে খুশিতে তিয়াকে দেখে বলল, বউ, তুমি আমাকে নিতে গেলে না কেন? আয়নের কণ্ঠ শুনে সবাই পিছনে ঘুরে তাকাতেই আয়ন চমকে গেল। আয়নের কাছে এগিয়ে গেলে তিয়া ঠাস ঠাস করে আয়নের গালে থাপ্পড় মারল। আতিয়া আয়নের গালে থাপ্পড় বসিয়ে দিল। তোর এত বড় সাহস, তুই এখানে টিয়াকে বিয়ে করে সংসার করা শুরু করেছিস? কি আতিয়া, তুমি তো আমার কথা বিশ্বাস করলে না। দেখো নিজের চোখে। আতিয়া আমি খারাপ তাই না? তোমার পিচ্চি বর অনেক ভালো, নিজেকে চোখে দেখো। তোমার প্রতিনিয়ত ধোকা দিয়েছে, ভাইয়ের মতো মিথ্যা পরিচয় দিয়ে তোমাকে ঢুকিয়েছে। ভাই তো তোমাকে ধোকা দিয়ে গেছে, আর ও আজ সোজা বিয়ে করে তোমার বিশ্বাস নিয়ে খেলা করেছে। আমি খারাপ হইলেও ওদের ভাইদের মতো না। আয়নের বুঝতে বাকি রইল না। তিয়া আয়নের কলার ধরে চিৎকার করে বলল, আমি তোমাদের কি ক্ষতি করছি? কেন তোমরা আমার সাথে এমন করছো? তোমার ভাই আমার থেকে প্রতিশোধ নিয়ে শান্তি পায় নাই যে তুমি চলে আসলে আমার বিশ্বাস নিয়ে খেলতে? কেন করলে আমার সাথে এমন? তিয়া চিৎকার করে কান্না করতে করতে কথাগুলো বলতে লাগলো। আয়নকে চুপ থাকতে দেখে তিয়া মারতে লাগলো আর বলতে লাগলো, কেন করলে আমার সাথে এমন? কেন আমার আবেগ নিয়ে দুজন খেললে? তোমাদের থেকে তো রনি শত গুণে ভালো আছে। আয়ন, তুমি আমার সাথে একদম ঠিক করলে না। তোমার ভাইয়ের থেকে তুমি আমাকে যেভাবে ঠকালে, জীবনে কাউকে বিশ্বাস করো তো দূর, শুনলে ঘৃণা হবে। বিশ্বাস জিনিসটা শেষ করে দিয়েছো।
তিয়া কান্না করতে করতে আয়নের পায়ের কাছে হাঁটুকে বসে কান্না করতে লাগলো। আয়ন তিয়াকে বলল, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য আসি নাই। আয়ন তিয়ার হাত ধরে কথাগুলো বলে তিয়া এক ঝটকে সরিয়ে দিয়ে বলে, কিসের ভালোবাসা রে? তুই ভালোবাসার কি বুঝোস? হ্যাঁ, তুই এইটুকু ছেলে হয়ে আমার লাইফটা হেল করে দিলি। আমি তোকে কখনোই ক্ষমা করব না। আমি আর নিতে পারছি না। আতিয়া, তোমার ভাইকে নিয়ে চলে যাও, না হইলে আমি ওকে খুন করে ফেলবো। তিয়া জোরে চিৎকার দিয়ে কান্না করতে লাগলো। টি টেবিলের উপরে কপাল দিয়ে বাড়ি মালে সবাই চমকে গেল। আয়ন তিয়াকে ধরে বলল, বউ, এটা কি করলে? আমি অন্যায় করছি, আমাকে শাস্তি দাও। নিজের ক্ষতি কেন করলে? এই বউ, তুই একদম আমাকে ধরবি না। তুই এই চেহারা দেখে আমার উপরে ক্রাশ খাইছস। আমি এই চেহারা নষ্ট করে দিব। প্লিজ এইসব করো না। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। প্লিজ তুমি নিজের আর ক্ষতি করো না। তুই যদি এখান থেকে না যাস, আমি নিজেকে শেষ করে দেব। তুই এখান থেকে চলে যা। তোকে দেখলে আমার ঘৃণা হচ্ছে। বউ প্লিজ এমন করো না। কাচের টুকরাটা ফেলে দাও। তোমার কপালে তো কাজ ঢুকে গেছে, বের করতে দাও প্লিজ বউ। টিয়া, এসব কি হচ্ছে? আয়নকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল। তিয়ার আম্মু দৌড়ে আসলে তিয়াকে ধরতে গেলে তিয়া ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, আমাকে কেউ ধরবে না। তোমরা সবাই আমাকে ঠকিয়েছো। তুমি মা হয়ে আমাকে কষ্টের মাঝে ফেলে দিয়েছো। তুমি কিভাবে পারলে আয়ানের সাথে আমার বিয়ে দিতে? তুমি তো জানতে আয়ান রাফির ভাই, তারপরও কেন তুমি আমাকে তার সাথে বিয়ে দিলে আম্মু? তিয়া চিৎকার দিয়ে কান্না করতে লাগলো পাগলের মতো। আয়ন কান্না করতে করতে তিয়াকে জড়িয়ে ধরে বলে। তিয়ার কথা শুনে আয়ন কান্না করতে করতে বলে, বউ প্লিজ শান্ত হও। আমার সব দোষ, আমি সবাইকে রাজি করিয়েছি। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। ছাড় আমাকে। তুই একদম আমাকে বউ বলবি না। তুই তো খুশি হওয়ার কথা। আমার শরীর থেকে রক্ত ঝরছে। ওয়েট, একেবারে আমার জীবনটা শেষ করি, তাহলে তুই খুশি হবি। বউ প্লিজ এমন করো না। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। তুমি যা বলবে আমি তাই শুনবো। প্লিজ, তাও নিজের ক্ষতি করো না। আমার জীবন থেকে সর। তোদের কাউকে আমার সহ্য হচ্ছে না। তুই আমার লাইফ থেকে সারা জীবনের জন্য যাবি, না হয় আমার মরা মুখ দেখবি। আমি চলে যাব, অনেক দূরে চলে যাব, আর তোমার লাইফে ফিরবো না। তুমি আমাকে কথা দাও, তুমি নিজের কোনো ক্ষতি করবে না। আমি চলে গেলে তুমি নিজের রক্ত পড়া বন্ধ করবে। আলগা ভালোবাসা দেখাবি না। যদি কথা না দাও তাহলে আমি এখান থেকে কোথাও যাব না। তিয়ার রেগে কাছের টুকরা দিয়ে প্যাঁচ দিতে যাবে। আয়ন সাথে সাথেই বলে, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আপু চলো আমরা চলে যাই। আন্টি বউকে হসপিটালে নিয়ে যাইয়েন। আমি চলে যাচ্ছি, আর আসবো না। আয়ন কান্না করতে করতে দৌড়ে চলে গেল। আতিয়া আয়নের পিছন পিছন দৌড়ে চলে গেল। 8 বছর পর। আয়ান, তুই দেশে না গেলে কিভাবে কি হবে বুঝা আমাকে। আমি এখানে সামলাবো, দেশের কোম্পানি। আব্বু আছে, তুমি আছো। এখানে তোর সাইডের কাজ আমরা কিভাবে করব? আমি কিছু জানি না। আমি যাব না মানে যাব না। তোর ফ্রেন্ডের বিয়ে, সেখানে যাবি নাকি? না, শুভকামনা জানিয়ে দিলে হয়ে যাবে। আর তোমরা যাচ্ছ, যাও না। আপু দুলাভাই তো এখানে আছে। আয়ান, তোর কোম্পানির জন্য তোকে কাজ করা লাগবে। এখানে আমরা কতদিন সামলাবো? এত প্যারা নিতে আর পারবো না। এখানে আমি তোর দুলাভাই আছি, তুই যা তো। ধুর, আমি কোনো কোম্পানিতে যাব না। এই সময় কিন্তু হয়েছে, তাড়াতাড়ি রেডি হওয়া বাদ দিয়ে কি শুরু করছো? আম্মু, ও যদি না যায় তাহলে কিভাবে কি হবে শুনি। ইয়ান চল তো। আয়নর আমুকে জোর করে নিয়ে যেতে লাগলো। সবাই লাগেজ নিয়ে গাড়িতে উঠে পড়লো। এয়ারপোর্টে চলে গেল। বিমানে ওঠার সময় হয়ে গেলে সবাই উঠে পড়লো। বাংলাদেশ রাত 11টায় পৌঁছে গেল। আয়ন লাগেজগুলো নিয়ে নিল। তারপর সবাই যার যার লাগেজ নিয়ে চলে গেল। গাড়ি আসলে গাড়িতে উঠে বাসায় চলে গেল। আয়ন সোজা ওর রুমে চলে গেল। আয়ন ভাবতে লাগলো, উফ, মেজাজটা এত গরম হচ্ছে না। এই ফ্যামিলি পাইসিটা কি? যার যেমন লাগছে তেমন ব্যবহার করে যাচ্ছে। আয়ন কথাগুলো ভাবতে লাগলো। আয়নের ভাতিজা রাহাত এসে বলে, ছোট আব্বু। জি আব্বু বলেন। ছোট আব্বু, তুমি তো আগে দেশে থাকছো, আমাকে আগামীকাল ঘুরতে নিয়ে যাবে তো? আবার তো এই ফার্স্ট বাংলাদেশে আসা। ওকে নিয়ে যাব। এখন ফ্রেশ হয়ে ঘুমাতে আসো।
ওকে ছোট আব্বু। আয়ন উঠে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে রাতের সাথে ঘুমিয়ে গেল। এদিকে তিয়া আয়রাকে বুকে জড়িয়ে নিয়ে শুয়ে আছে। চোখের কোণায় পানিগুলো গড়িয়ে পড়ছে। চোখের সামনে আয়নের স্মৃতিগুলো ভেসে বেড়াচ্ছে, যেন ঘুমের কোনো চিহ্ন নাই। সকালে আয়নের ঘুম ভাঙলে উঠে রাহাত বলে, ছোট আব্বু ওঠো। বাবা। আয়ন উঠে রাহাতকে নিয়ে ওয়াশরুমে গিয়ে দুজন ফ্রেশ হয়ে পোশাক চেঞ্জ করে নিচে গেল। আয়নকে দেখে আতিয়া বলে, আয়ান, একটা মিটিং আছে। মিটিং ভালোভাবে করতে পারলে কয়েকদিন ছুটি পাবি। কোনো মিটিংয়ে অ্যাটেন্ড করতে পারবো না। আমাকে না জানিয়ে মিটিং রাখছো কেন? রহিম চাচা বাইকের চাবিটা দেন। রহিম চাচা বাইকের চাবি দিলে আয়ন রাহাতকে নিয়ে বের হয়ে গেল। সারাদিন ঘোরাঘুরি করে রাতে বাসে ফিরে আসলো। আতিয়া রেগে আয়নকে বলল, আগামীকাল যদি মিটিংয়ে না যাস তাহলে তোর কপালে দুঃখ আছে। হয় কোম্পানি সামলাবি, না হয় আমার ননদকে বিয়ে করবি। কোনোটাই করব না। আম্মু, তোমার ছেলেকে বোঝাবে নাকি আমি কিছু একটা করব? ওই কার জন্য এমন করে যে ওকে ঘৃণা করে, যে ওর জন্য আত্মহত্যা করতে চায়, তার জন্য ও বসে কিভাবে থাকে, যে ওকে চায় না তার জন্য পাগলামি করার মানে কি? আতিয়ার কথা শুনে আয়ন তিয়ার কথাগুলো কানে ভাসতে লাগলো। আয়ন এক মুহূর্ত ওইখানে না থেকে চলে গেল। আয়নের আম্মু বলে, এ আবার তিয়ার কথা কেন তুললি? তো কি করব শুনি? দেখো, তোমার ছেলেকে যে কোনো একটা বেছে নিতে বলো। আমি, ভাইয়া, ভাবি আর কত দিকে দেখবো? যদি আমার ননদকে বিয়ে করে তাহলে ও বাকিটা সামলে নিতে পারবে। আমি আর আয়নকে কোনো কিছুতেই জোর করতে চাই না। আমি একবারও ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম, আর কোনো ভুল সিদ্ধান্ত নিতে চাই না। তাহলে এক কাজ করো, আমার নামে লিখে দাও, আমি বাকিটা দেখে নিচ্ছি। আতিয়া, মাথা ঠান্ডা করতো। আয়ানকে বোঝাতে হবে, আর চাচ্চুরা আসবে, এইসব বিষয়ে কথা তুলিস না। পরিস্থিতি এমন করছে, সেখানে কি করব শুনি? নতুন নতুন কাজটা সম্পূর্ণ করলে অনেকটা এগিয়ে যেতে পারবে, না হলে লসে পড়ে যাবে। আতিয়াদের মাঝ থেকে রাহাত চলে গিয়ে আয়নের কাছে গিয়ে বসে বলল, ছোট আব্বু, ছোট আম্মু তোমাকে কেন ভালোবাসে না, ঘৃণা কেন করে? আর ছোট আব্বু, ছোট আম্মু কোথায় থাকে? আমি একবার ওনার সাথে কথা বলে দেখবো। রাহাতের কথা শুনে আয়নের চোখ বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। আয়ন চোখ মুছে রাহাতকে জড়িয়ে ধরে বলে, না আব্বু, আমি তো খারাপ, তাই আমাকে ঘৃণা করে। কই, তুমি তো অনেক ভালো, আমাকে কত ভালোবাসো, তুমি খারাপ হতেই পারো না। আমি তোমার ছোট আম্মুকে ঠকিয়েছিলাম, আর যে ঠকায় সেই তো খারাপ মানুষ, তাই না? কেন এমন করেছিলে ছোট আব্বু? বুঝবে না আব্বু, আমার অনেক ঘুম পাচ্ছে। আয়ন ওয়াশরুমে গিয়ে গোসল করে এসে খাটে শুয়ে পড়ল। আয়ন উপর হয়ে শুয়ে থেকে চোখের পানিতেই বালিশ ভিজে যেতে লাগলো। 3 দিন পর। তাহলে তুই আর যাবি না? যাব। সত্যি বলছিস তো? হ্যাঁ রাহাত, আমার সাথে চলো। রাহাত, অফিসে গিয়ে কি করবে? মিটিং শেষ হইলে আমরা ঘুরতে যাব। এই চাচা ভাতিজার ঘোরা শেষ কবে হবে? আব্বু, তুমি তো ঘুরতে নিয়ে যাও না, তুমি আমাকে ভালোবাসো না আমি জানি, এখন ছোট আব্বুকে ঘুরতে নিয়ে যেতে বাধা কেন দিচ্ছ? তোর কবে বিশ্বাস হবে আমি তোকে ভালোবাসি? এই থামো রাহাত, চলো। আয়ন রাহাত বের হয়ে গেল, অফিসে চলে গেল। আয়ন রাহাতকে বাহিরে বসিয়ে দিয়ে মিটিংয়ে চলে গেল। আয়ন মিটিংয়ের ভিতরে গিয়ে সবাইকে সালাম দিল। তিয়া আয়নকে দেখে চমকে গেল। আয়ন সবার দিকে তাকাতেই থমকে গেল। তিয়ার চোখে চোখ বলে আয়ন নিজেকে কন্ট্রোল করতে পারল না। আয়নের হাত পা কাঁপতে লাগলো। ম্যানেজার আয়নকে ধরে আয়ন নিজেকে শক্ত করে নিল। আয়ন নিজের বক্তব্যগুলো দিতে লাগলো। আয়ন সবাইকে অনেক ভালোভাবে বুঝিয়ে ওর প্রোডাক্ট সম্পর্কে বুঝিয়ে বলতে লাগলো। আয়নের কথাগুলো শুনে সবার অনেকটা ভালো লাগে। সবার মতামত জানাতে লাগলো। মিটিং শেষ হইলে আয়ন চেয়ারে বসলো। সবাই চলে যেতে নিলে তিয়া বাহিরে গেলে রাহাতের চোখে পড়তে রাহাত দৌড়ে গিয়ে তিয়াকে জড়িয়ে ধরে বলল, ছোট আম্মু। কথাগুলো বলে জোর জোর নিঃশ্বাস নিতে লাগলো। তিয়া অবাক হয়ে বলল, কে বাবা তুমি? আমাকে তুমি ছোট আম্মু কেন বলছো? তুমি কি আমাকে চেনো? হ্যাঁ চিনি তো, বাট ছোট আম্মু, আপনার কপালে এটা কিসের দাগ? এটাই তো ছবিতে ছিল না। ছবি মানে? বাবা কি বলো তুমি? আমি তো তোমাকে কোনোদিন দেখেছি বলেও মনে হয় না। ছোট আম্মু, আমাকে তো আপনি চিনবেন না, আমি আপনাকে চিনি। ওয়েট, ছোট আব্বুকে ডাক দেই।
রাহাত আয়নকে আব্বু আব্বু বলে ডাকতে লাগলো। রাহাতের কণ্ঠ শুনে আয়ন চমকে গেল। আয়ন ভয়ে মিটিং রুম থেকে বের হয়ে এসে রাতকে ধরে বলল, কি হয়েছে রাহাত, এভাবে ডাকছস কেন? ছোট আব্বু দেখো, আম্মু। তাড়াতাড়ি আম্মুর কাছে ক্ষমা চেয়ে নাও। রাতের কথা শুনে আয়ন তিয়া একে অপরের দিকে তাকালো। তিয়া কিছু না বলে চলে যেতে লাগলো। রাহাত বলতে লাগলো, ছোট আব্বু তুমি ছোট আম্মুকে আটকাচ্ছ না কেন? আম্মু, ওই আম্মু দাঁড়ান, দাঁড়ান না। রাত দৌড়ে চলে গেল। আয়ন রাহাতের পিছনে দৌড়াতে লাগলো। লিফটে দুজন চলে গেল। আয়ন সিঁড়ি বেয়ে নামতে লাগলো। রাত লিফটের ভিতরে তিয়াকে বলতে লাগলো, ছোট আম্মু প্লিজ আপনি আমাদের সাথে চলেন। ছোট আব্বু আপনাকে অনেক ভালোবাসে। আব্বু আপনার জন্য অনেক কান্না করে। আপনি প্লিজ ছোট আব্বুকে ক্ষমা করে দেন। আব্বু এসব কথা বলো না। তোমার নাম কি? আমার নাম রাহাত চৌধুরী। রাহাতের নাম শুনে চমকে উঠলো। তিয়া নিজেকে কন্ট্রোল করে বলল, কোন ক্লাসে পড়ো? ক্লাস 6-এ ভর্তি হব। ও আচ্ছা, ভালোভাবে পড়াশোনা করো। জি। ছোট আম্মু আপনি তো কত ভালো, তাহলে ছোট আব্বুকে ক্ষমা করেন না কেন? ছোট মানুষ এইসব কথা বলতে হয় না। চকলেট খাও। হ্যাঁ। তিয়া ব্যাগ থেকে চকলেট বের করে রাহাতকে দিল। রাহাত হাতে নিয়ে বলল, ধন্যবাদ ছোট আম্মু। তিয়া রাহাতের কপালে চুমু দিয়ে চলে গেল। রাহাত তিয়ার পিছন পিছন যেতে লাগলো। আয়ন নিচে নেমে দেখে রাহাত তিয়ার গাড়িতে উঠে চলে যাচ্ছে। আয়ন দৌড়ে বের হয়ে তিয়ার গাড়ির পিছন পিছন যেতে লাগলো। তিয়া রাহাতকে বলতে লাগলো, বাবু তুমি আমার সাথে এসে ঠিক করলে? তোমার ছোট আব্বু তো তোমাকে খুঁজছে। আব্বু আমার পিছনে আসছে। তুমি তোমার ছোট আব্বুর সাথে চলে যাও। অন্য একদিন তোমাকে আমার বাসায় নিয়ে যাব। তোমার ছোট আব্বু সিঁড়ি বেয়ে অনেক ক্লান্ত হয়ে গেছে, আর প্রেশার দেওয়া ঠিক হবে না। তুমি নেমে যাও প্লিজ বাবু, আমার রাগ করে না। ঠিক আছে। তিয়া রাহাতকে নামিয়ে দিল। রাহাত তিয়াকে টাটা দিল। আয়ন রাহাতের সামনে গাড়ি থামালে রাত গাড়িতে উঠে পড়ল। আয়নে রাগ হতে রাহাত বলল, সরি। তোমাকে ওনার সাথে যেতে কে বলছে? আমি ছোট আম্মুর বাসায় গিয়ে থাকতে চাইলাম, যাতে ওনাকে বোঝানো যায়। এত পাকনামি করতে হবে না। অ্যানি আমাকে ঘৃণা করে, এটাই মাথায় রেখো। না, হেড করলে উনি তো তোমার জন্য আমাকে নামিয়ে দিয়ে যেত না। তোমার কষ্ট হচ্ছে দেখে আমাকে নামিয়ে দিল। মানে? তুমি সিঁড়ি বয়ে নামছো, তার উপরে আবার ড্রাইভিং করছো। তোমার উপর প্রেশার যেও না পড়ে যাবে। তোমার উপরে প্রেশার যেন না পড়ে, তাই আমাকে নামিয়ে দিয়ে গেছে। বাসায় চলো। বাট ঘুরতে নিয়ে যাওয়ার কথা। যাব না, ভালো লাগছে না। সন্ধ্যায় নিয়ে যাব, এখন না। রাত আর কিছু বলল না। দুজন গাড়িতে উঠে বাসায় চলে গেল। অ্যান বাসায় গিয়ে কারোর সাথে কোনো কথা না বলে সোজা রুমে চলে গেল। আয়ন উপর হয়ে শুয়ে থেকে তার মুখটা চোখের সামনে ভেসে আসতে নিল। আয়নের চোখের কোণায় পানিগুলো গড়িয়ে পড়তে লাগলো। হঠাৎ করে আয়নের ফোন বেজে উঠলে আয়ন চোখ মুছে ফোনের স্ক্রিনে তাকিয়ে কলটা রিসিভ করে পড়ল। আসসালামু আলাইকুম দোস্ত, কেমন আছোস? ওয়ালাইকুম আসসালাম। রাগ তোর, কেমন আছি? তুই দেশে আসছস, কল কেন দেশ নাই? হালা মন চাচ্ছে লাথি মারি একটা। আরে বাবা রেগে যাস না তো। সন্ধ্যা যেতে চাইছিলাম রাহাতকে নিয়ে। রাহাতকে নিয়ে এখন চলে আয়। সন্ধ্যায় যাব, এখন যেতে মন চাচ্ছে না। আরে ভাই আশেক, আমার বউ আসবে, আয় সবার সাথে পরিচয় করিয়ে দেওয়া যাবে। ভাবি আসবে? হ্যাঁ, আম্মু ওদের দাওয়াত করেছে, আর বিয়ের শপিং করার আছে, বুঝছিস তো। ঠিক আছে, ঠিকানা সেন্ড কর। আগেরটা বের করতে অনেক কষ্ট হবে, এত পরিশ্রম করতে চাই না। ফাজিল একটা। দিচ্ছি, রাহাতকে নিয়ে চলে আয়। কল কেটে দিল। রাতকে ডাক দিলে রাহাত এসে বলে, ছোট আব্বু কি বলবে? তোমার রাকিব চাচ্চুর বাসায় যাব, যাও গোসল করে রেডি হয়ে নাও, আমিও রেডি হয়ে নেই। ওকে, এখনই যাচ্ছি। আয়ন গোসল করতে চলে গেল। রাহাতও চলে গেল। দুজন গোসল করে রেডি হয়ে নিচে চলে গেল। রাকিবদের বাসায় যেতে যেতে 4টা বেজে গেল। আয়ন রাকিবকে কল দিলে। রাকিব গেটের বাহিরে গিয়ে দাঁড়ালো। রাকিবকে দেখে আয়ন বাইক নিয়ে ভিতরে চলে গেল। রাত বাইক নিয়ে রাকিবকে জড়িয়ে ধরলো। 3 জন মিলে ভিতরে যেতে লাগলো। বাসার ভিতরে গেলে রাহাত রাকিবের আব্বু আম্মুকে জড়িয়ে ধরলো। ছোট আম্মু। আয়ন কৌশল বিনিময় করলো। রাহাত সামনের দিকে তাকিয়ে পড়ল। রাহাতের কথা শুনে আয়ন সামনের দিকে তাকাতেই গেল। রাহাতের কথা শুনে আয়ন সামনের দিকে তাকাতেই থমকে গেল। রাহাত দৌড়ে গিয়ে টিয়াকে জড়িয়ে ধরল। আয়ন
তিয়ার আম্মু, তুলি, রাইসা, রুবির আব্বু আম্মু সবাইকে দেখে বেশ অবাক হয়ে গেল। আয়ন তিয়ার আম্মুর কাছে গিয়ে সালাম দিল। তিয়ার আম্মুকে জড়িয়ে ধরে তিয়ার আম্মু আয়নকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আয়ন নিজের চোখের পানি ধরে রাখতে পারল না। বাবা কেমন আছো? আলহামদুলিল্লাহ আন্টি, আপনি কেমন আছেন? অনেক দিন পর আপনাকে দেখতে পেয়ে অনেক ভালো লাগছে। কিরে ভাই, তুই কি আমার মামি শাশুড়িকে চিনস? আরে আম্মুর ফ্রেন্ড হয়, চিনবো না কেন? যাই হোক, তোর ওয়াইফের সাথে পরিচয় করিয়ে দেই। আর সাগর ভাইয়ার বউ কোনটা? উনি আমার হবু বউ রাইসা, আর এটা সাগর ভাইয়ার হবু বউ তুলি, আর জ্যোতি আপুর হাজব্যান্ড রনি দুলাভাই। আয়ন সবাইকে সালাম দিল। জ্যোতি আয়নকে পিছন থেকে থাপ্পড় মেরে বলে, বদমাইশ, নিজের বন্ধুর বিয়েতে ঠিক এসেছিস, আর আমার বিয়ের সময় কত বাহানা। আয়ন হাতে বাহুতে হাত বুলাতে বুলাতে বলল, আপু, আমি তো অনেক অসুস্থ হয়ে গেছিলাম। তোমাকে তো জানিয়েছি আমার অপারেশনের জন্য আমাকে কেউ একা ছাড়ে নাই। অপারেশন মানে? কিসের অপারেশন? কিছু না, যাই হোক, চিন্তা করো না তো, 3 জনের গিফট, এক বিয়ে খেয়ে দিব। আয়নের কথা শুনে জ্যোতি বলে, রাখ তোর গিফট। তোর বিয়াইন কেমন আছে? জানি না। বিয়াইন আমার বিয়েতে আসবে, আমি কথা বলেছি, আর তুই আমার বিয়েতে আসতে চাস নাই, রাফি ভাইয়া আমাকে বলে দিয়েছে। তো ভাইয়ার কথা, এখন তো এসেছি, এত প্যারা দিস না। আয়ান? রনির কণ্ঠ শুনে আয়ন রনির দিকে তাকিয়ে বলল, জি দুলাভাই বলেন। আই এম সরি। রনির কথা শুনে সবাই অবাক হয়ে গেল। আয়ন রনির দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে বলে, আমি কারোর উপরে রেগে নাই, আমার ভাগ্য খারাপ, তাই আজ এমন হয়েছে। আর একদিন না একদিন সেই জানতো। যাই হোক আন্টি, 3টা বৌমা হয়ে গেছে, দয়া করে 2 বান্ধবী মিলে আমার পিছনে আর লাগার দরকার নাই। আয়নের কথা শুনে রাকিবের আম্মু কান ধরে বলে, কেন পিছে লাগবো না? আমার 4টা বৌমা লাগবে। হঠাৎ করে আয়ন কিছু বলে। ছোট একটা মেয়ে এসে তিয়াকে বলে। আম্মু সবাই পিছনে ঘুরে তাকালে। আয়রা দৌড়ে এসে তিয়াকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, আম্মু, তুমি আমাকে একা রেখে কেন চলে এসেছো? তুমি অনেক বাচ্চা, তুমি নানু খালামণি অনেক বাচ্চা, আমি কত ভয় পেয়েছি। তিয়ার আম্মু আয়রাকে কোলে নিয়ে চোখের পানি মুছে দিতে দিতে বলে, নানা ভাই কান্না করে না, তুমি তো ঘুমিয়েছিলে, তার জন্যই তো তোমাকে শুয়ে দিয়েছে জ্যোতি খালামণি। কান্না করে না আমার ভালো নানু ভাই। ছোট আম্মু, ওই মেয়েটা কে? আপনি তো আমার ছোট আম্মু, ওই মেয়েটা কেন আপনাকে আম্মু বলে? রাহাত, তুমি বড় আপুকে আম্মু কেন বলো? তোমার তো বড় আপুকে চেনার কথা না, তুমি তো বাংলাদেশে এই প্রথম আসলে। রাহাত, এইদিকে আসো। আয়ন রাহাতকে কাছে টেনে নিল। রাত আর কিছু বলল না। রাকিবের আম্মু বলে, রাহাত, আয়ান রুমে যাও, আমি রাহাতের জন্য আইসক্রিম চিপস পাঠিয়ে দিচ্ছি। আর আয়ান, কফি দিব তোমাকে? চল আমার সাথে। আয়ান রাহাত রাকিবের সাথে যেতে লাগলো। তে আয়রাকে নিয়ে বলল, আন্টি, আমি আয়রাকে নিয়ে বাসায় যাই, আপনারা শপিং করেন, আমারটা আমি পরে করে নেব, ক্লান্ত লাগছে, বাসায় যান। তিয়ার কথা শুনে বলে, এইটা কিভাবে হয়? তুমি এখানে রেস্ট নাও, একা একা বাসায় গিয়ে কি করবে? আয়রা নানু ভাই, আমার কাছে আসো। জ্যোতি, আয়ানের জন্য কফি আর রাহাতের জন্য আইসক্রিম নিয়ে যা। রাকিবের আম্মু বলে। আয়রাকে কোলে নিল। জ্যোতি চলে গেল। আয়রাকে নিয়ে রাকিবের আব্বু আম্মু রুমে চলে গেল। রনি বলে ওঠে, টিয়া, আয়নকে বলে দে আয়রা ওর মেয়ে, ওই নিশ্চয়ই তোকে ভুল বুঝেছে, ও নিশ্চয়ই ভেবেছে তুই বিয়ে করছোস। ভাবতে দাও, আমি চাই না আমার মেয়েকে আমার থেকে কেউ দূরে রাখুক। এখনো কি আয়নকে ক্ষমা করা যায় না? আমি এই বিষয়ে কোনো কথা শুনতে চাই না, যদি এই বিষয়ে কথা বলো তাহলে আমি চলে যাব। তিয়ার কথা শুনে কেউ কিছু আর বলল না। এদিকে আয়ন রাহাত রাকিব মজা করতে লাগলো। 3 জন বসে থেকে গেম খেলতে লাগলো, সাথে কফি আইসক্রিম চিপস খেতে লাগলো। আয়রা আয়নের রুমে এসে বলে, মামা। রাকিব আয়রার দিকে তাকিয়ে বলে, জি মামা বলেন। আয়রা রাকিবকে বলে, আপনাদের রেডি হয়ে নিতে বলেছে, শপিং করতে যেতে হবে তো। আয়ন আয়রাকে দেখে কোলে নিতে খুব ইচ্ছে করতে লাগলো। আয়রার কাছে গিয়ে আয়ন কোলে তুলে নিয়ে বলল, বাব্বা, তুমি তো অনেক সুন্দর করে কথা বলো, আর একদম পরীর মতো মিষ্টি তুমি। আয়নের কথা শুনে আয়রা নিজের কাঁধের দিকে ঘুরে ঘুরে দেখতে লাগলো। আয়ন রাকিব রাহাত ভুরু কুচকে তাকালো। আয়ন বলে ওঠে, আম্মু কি দেখো এভাবে? আয়রা কিছুক্ষণ ভেবে বলে,
আন্টি আমি তো পড়ি না, দেখান আমার কোনো ডানা নেই। আম্মু বলেছে পরিদের ডানা থাকে, আমার তো নাই, আমি তো আয়রা। আয়রার কথা শুনে তিনজন হেসে দিল। আয়রা ওদের হাসি দেখে নিজেও হেসে দিল। ঠিক তো, তোমার ডানা নাই? তুমি হইলে ডানা কাটা পড়ি, বুঝতে পারছো? আয়রা আয়ান রাহাত মজা করতে লাগলো। রাকিব রেডি হয়ে নিল। চারজন নিচে যেতে লাগলো। আয়রাকে আয়নের কোলে দেখে জুথি বলে ওঠে, আয়ান বিয়ে শাদী করে নে, আয়রার মতো তোরও একটা মিষ্টি মেয়ে হবে। জুথির কথা শুনে আয়নের মনটা খারাপ হয়ে গেল। তিয়ার দিকে তাকাতে আয়ন মিষ্টি করে হেসে বলে, আগে মামা চাচ্চু হতে থাকি, তারপর দেখা যাবে। ফুপি তুমি যেন শপিং করো না? রাতের কথা শুনে সবে অবাক হয়ে তাকালো। জুথি রাহাতের কাছে গিয়ে বলে, আচ্ছা আবু, তোমার আমার সাথে কি শত্রুতা, আমাকে বলবেন একটু? জুথির কথা শুনে হাই তুলতে তুলতে বলে, শত্রুতা তো নাই, বাট একটা দিনই মাটি করতে চাচ্ছি না, কাজে লাগানো উচিত। রাহাতের কথা শুনে সবে হেসে দিল। জুথি কোমরে হাত দিয়ে বলে, তোমার সমস্যা তোমার ফুপারও সমস্যা, দুজন কি পাইছো আমাকে বলো তো? কি তার মানে শপিং করা নিয়ে কথা বলেছে? খারাপ বলে নাই, সারাদিন মাটি করে দেয়। রনির কথা শুনে জুথি আরও রেগে গেলে রাহাত রনের হাত ধরে বলে, ফুফা চলেন, ফুফির মাথায় আগুন দেখা যাচ্ছে, মেরে আমাদের ভর্তা বানিয়ে দিবে। দুজন দৌড়ে বাহিরে গেল। ওদের পিছনে পিছনে সবাই বের হইল। সবাই গাড়িতে উঠল। আয়রা আয়নের বাইকের সামনে আর পিছনে রাহাত বসলো। তিয়ার আম্মু বলতে লাগলো, যত লোকাও রক্ত কথা বলে। কি বলতে চাও ওকে? এখন নিয়ে আসো। লাভ নাই, দেখো আসে নাকি। তিয়া আর কিছু বলার আগে গাড়ি ছেড়ে দিল। রাহাত বাইক নিয়ে ওদের পিছন পিছন যেতে লাগলো। তিয়া সামনে আয়নাতে আয়নকে দেখতে লাগলো আর ভাবতে লাগলো, মেয়েটা আমার জানেও না কার বাইকে উঠেছে, আসলে রক্ত রক্ত কথা বলে। দুজন জানেও না, তাও তাদের বন্ডিংটা কত কিউট। দুজন কত হাসি খুশি ভাবে আসছে। আয়রাকে দেখে মনে হয় অনেক আগে থেকে চেনে। তিয়ার কথাগুলো ভাবতে ভাবতে চোখের কোনায় পানি চলে আসলে সাথে সাথেই মুছে ফেলল। সবাই শপিং মলে চলে গেল। সবাই শপিং করতে ব্যস্ত হয়ে গেল। আয়ন রাহাত রাকিব দাঁড়িয়ে থেকে দেখতে লাগলো। আয়ন তিয়ার হাত চয়েস করা শাড়িটাই ভালো লাগলো না। আয়ন তিয়ার পাশে বসে বলল, আরে বেআইন কি পছন্দ করেন? এইটা কোনো চয়েস হইল? মামা ওইগুলো দেন তো। আয়নের দিকে তিয়া তাকিয়ে আছে। তিয়ার আম্মু রনির আব্বু আম্মু রনি মিটিমিটি হাসতে লাগলো। জুথি বলে, বাবা তুই আবার শাড়িও পছন্দ করতে পারোস? আরে বেআইনের স্বামী তো আসে নাই, আমি না হয় একটু চয়েস করে দেই। বেআইনের উচিত ছিল দুলাভাইকে নিয়ে আসা। আমার হাজবেন্ড ব্যস্ত, এত আলগা সময় তার নেই। তিয়ার কথা শুনে আয়নের বুকে তীরের মতো বিঁধে গেল। আয়ন তারপর মুখে হাসি রেখে বলে, ও আচ্ছা, যাই হোক বেআইন, এইটা দেখেন আপনার সাথে ভালো মানাবে। আয়নের দেওয়া শাড়ি তিয়ার শরীর ধরলে সবে অবাক হয়ে গেল। জুথি বলে, আরে আসলে তো তিয়া আপুকে সুন্দর লাগছে। এই আয়ান, আমাকে একটা চয়েস করে দে। আয়ন বলে ওঠে, তোমার জামাইকে বলো দুলাভাই চয়েস করে দেন, না হলে সারা শপিং ঘোরাবে। রাহাত তুমি এইদিকে দেখো, কোনটা তোমার ভালো লাগে? আমি কিছু বলবো না। যাও, আমি বলছি, আমি কিনে দিলেও কিছু নিবে না নাকি? না মানে আম্মু পরে, এখন কিছু কিনবো না। আরে রাহাত নিয়ে নাও, বেআইন দিব, কোনো কিছু মিস করতে নাই। এখনো ফাজিল আছো দেখি। তা ওইটা রাফি ভাইয়ার ছেলে নাকি? জি ভাবি। জুথি আপু এইটা দেখো, তোমাকে ভালো লাগবে। আর আন্টি, এইটা আপনার জন্য, দেখো কেমন লাগে। দুজন আয়নের চয়েস দেখে বেশ খুশি হলো। তিয়া বলে ওঠে, বিয়াই মনে হয় দিন রাত মেয়েদের নিয়ে শপিং করতে যান। ওই আর কি, গার্লফ্রেন্ড কয়েকটা আছে, ওদের নিয়ে যেতে হয়। কি তোমার গার্লফ্রেন্ড আছে? আছে কয়েকটা। সবাই কথা বলতে বলতে শপিং করতে লাগলো। রাকিব রাহাত আয়ান শপিং করে নিল। আয়রাকে আয়ন খেলনা আর কিছু শপিং করে দিল। ওই বিলগুলো আয়ন নিজেই দিয়ে দিল। তিয়া বলে ওঠে, আমার মেয়ের জিনিস আপনি কেন পেমেন্ট করলেন? আপু রাগ করিয়েন না, আয়ান বাচ্চাদেরকে অনেক ভালোবাসে তো, আর ও তো ভাগ্নি হয়, দিলে সমস্যা কোথায়? আম্মু রেগে যাচ্ছেন কেন? আমাকেও তো আপনি কিনে দিলেন। তুমি আমাকে আম্মু বলো তাই আমি কিছু কিনে দিয়েছি। তোমার ছোট আব্বুকে বলবে, আর যেন আমাদের বিষয়ে নাক না গলায়। আয়ন তিয়ার কথাগুলো শুনে খুব খারাপ লাগলো। আয়ন ওইখানে আর এক মুহূর্ত না থেকে বের হয়ে গেল। আয়ন বাইকের উপর বসে থেকে নিচের দিকে তাকিয়ে ভাবতে লাগলো, আমার সাথে এমন ব্যবহার না করলেও পারতে। আজ আয়রা
আমার মেয়ে হয়তো যদি তুমি আমার সাথে থাকতে, আর তোমার মেয়ে মানে তো আমারও মেয়ে, হয়তো ওর বাবা অন্যজন, তাই বলে কি আমি তোমার মেয়েকে আদর করে কিছু দিতে পারি না? আয়নের চোখের কোণায় পানি গড়িয়ে পড়তে লাগলো। রনি এসে আয়নের পাশে বাইকে উঠে বসলো। আয়ন সাথে সাথে চোখ মুছে নিল। রনি বলে উঠল, কি কষ্ট পাইছো? নিশ্চয়ই ভাবছো আজ তিয়া তোমার সাথে থাকলে ওই মেয়ের বাবা তুমি হইতে। রনি কথা শুনে আয়ন চুপ থাকলো। রনি আয়নের কাঁধে হাত দিয়ে বলল, আইরা তোমার মেয়ে, তিয়া বিয়ে করে নাই। আমি অনেক চেষ্টা করেছি, ওই আমার হয় নাই। দিন শেষে জ্যোতির সাথে বিবাহ জীবন শুরু করেছি। ওই তোমাকে ভালোবাসে, বাট বুঝতে দেয় না। রাগ দেখাই ঠিকই, বাট তোমাকে ভালো না বাসলে আজ ও কেন বিয়ে করে নাই জিজ্ঞাসা করো। মাঝে মাঝে তোমার কথা মুখ ফসকে বের হয়ে যায়। তোমাকে যদি ভালো না বাসতো তাহলে তোমাকে নিয়ে এত কল্পনা করতো না। সবসময় আনমনা হয়ে থাকে, এতে কারো কথা ভাবে, শুধু তোমার কথাই ভাবে আয়ান। আয়ন রনির কথা শুনে রনিকে শক্ত করে জড়িয়ে ধরে খুশিতে বলতে লাগলো, কি আয়রা আমার মেয়ে? হ্যাঁ, তুমি ভাবো তিয়ার নাম কি টি দিয়ে আর এ তে কার নাম হয়? তোমার নাম। আর আয়ান, আয়রা, দেখো তোমাদের নাম মিলে আছে। আয়ন খুশিতে রনিকে জড়িয়ে ধরে গালে চুমু দিয়ে বলল, আই লাভ ইউ ভাইয়া। আমার মেয়েকে আমি গিফট করছি, আর আমাকে কত কথা দেখাবো মজা আমার সাথে ফাইজলামি। আমি যা বলেছি এটাই জানো, বলো না। বলবো না। আয়ন ভিতরে চলে গেল। আয়রাকে কোলে নিয়ে আদর করতে লাগলো। আয়ান আয়রাকে বলে, আম্মু তুমি কি কি কিনবে বলো? বেহায়া কয় প্রকারের বাবা? বেহায়া প্রোম্যাক্স আমি। আপনার কোনো সমস্যা? তিয়া ভেংচি কেটে চলে গেল। রাকিবের আম্মু বলে, আয়ান তুমি এমন ব্যবহার কেন করছো? টিয়া তো এইসব পছন্দ করছে না। আন্টি ওই পছন্দ করলে বা না করলে কি, আয়রা আমার মেয়ে। বাকিটা আন্টি বুঝিয়ে বলেন। আমি আমার মেয়েকে নিয়ে গেলাম। আয়নের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। আয়নের দিকে তাকালে তিয়ার আম্মু, তুলি, রাইসা সব খুলে পড়ল। সব শুনে রাকিবের আম্মু বলে, রাহেলা তো কখনো বলে নাই আয়ান বিয়ে করেছিল। যাই হোক, দোয়া করি ওরা আবার এক হয়ে যাক। কথাগুলো বলে সবাই বাকি শপিংগুলো করতে লাগলো। রাত 10টা বেজে গেল। আয়রাকে আয়ন বলল, আম্মু চলো আমাদের বাসায়, সকালে তোমাকে নিয়ে আসবো। রাহাত ভাইয়া আছে, আমরা অনেক মজা করব। কিডন্যাপ করবে নাকি রাকিব? তোমার বন্ধুর ব্যবহার একদম আমার ভালো লাগছে না। আয়ান থাম, আয়রাকে ছাড়া আপু কিছু বুঝে না। এতদিন তো থাকছে, একদিন আমাদের কাছে থাকলে কি হবে? আয়রা আম্মু তুমি আমাদের সাথে যাবে না? আয়রা একবার তিয়ার দিকে তাকায়, একবার আয়নের দিকে তাকায়। তিয়ার আম্মু বলে, আয়রা যাবে, যাও, এত ভাবা লাগবে না। আম্মু। আয়ন তিয়াকে আর কোনো কিছু বলতে না দিয়ে চলে গেল। আয়রা, রাহাত, আয়ান তিনজন মজা করতে করতে বাসায় চলে গেল। আয়রা ঘুমিয়ে গেলে আয়ান আয়রাকে কোলে নিয়ে সদর দরজার সামনে গেল। কলিং বেল বাজালে কাজের লোকজন দরজা খুলে দিল। আয়ন ভিতরে গেলে সবাই অবাক হয়ে তাকিয়ে বলল, কি রে, এই বাচ্চা মেয়েটা কে? আমার মেয়ে। কি বলিস? হ্যাঁ ঠিক বলছি। আম্মু আব্বু দেখো আমার মেয়ে আয়রা। আয়নের আব্বু অবাক হয়ে গেল। রাহাত বলে, ছোট আব্বু কি বলো? ওই তো ছোট আম্মুর মেয়ে। ছোট আম্মু মানে? আমি কিছু বুঝতে পারছি না, এসব কি বলছিস? আয়ন সব কিছু খুলে বলল। আয়নের আব্বু দৌড়ে এসে আয়রাকে কোলে নিয়ে চুমুতে ভরিয়ে দিতে লাগলো। আয়রার ঘুম ভেঙে গেল। রাফি, রূপসা, আতিয়া সবাই আয়রাকে আদর করতে লাগলো। আয়রা অবাক হয়ে বলে, আঙ্কেল, ওনারা আমাকে জড়িয়ে ধরে কান্না করে কেন? দাদু ভাই, তুমি উঠে পড়েছো? আয়রা অবাক হয়ে তাকিয়ে থাকে। সবাই নিজেদের পরিচয় দিলে। আয়রা সময়কে চুমু দিয়ে বলে, দাদু ভাই, আমার আব্বু কোথায়? আয়রার কথা শুনে আতিয়া বলে, এইটা তো তোমার আব্বু। হ্যাঁ আম্মু, আমি তোমার আব্বু, তোমার আঙ্কেল হয় না? আয়রা অবাক হয়ে যায়। আয়রা আয়নকে জড়িয়ে ধরে অনেক খুশি হয়। আতিয়া বলে, না, আর মানা যাচ্ছে না। এই আয়ান, তিয়া, ওরা কোথায় রে? বাসায় চলে গেছে। আব্বু আম্মু এখন চলো, আর মানা যাচ্ছে না। ওর রাগ অনেক দেখেছি, আর না। আমার ভাতিজিকে আমাদের থেকে দূরে রাখছে, আমাদের জানতেও দেয় নাই। হয় আয়নের কাছে ফিরে আসবে, আর না হয় আমাদের বাড়ির মেয়েকে দিয়ে দিবে। না আপু, এমন করা যাবে না। আমি চাই না উনি কষ্ট পাক এমন কিছু করতে। এইসব বাদ দাও। এভাবে আর কতদিন এমন রাখছে? আমার নাতি নাতির পর্যন্ত বলে নাই ওর আব্বুকে, ওর দাদা দাদি আছে নাকি মারা গেছে, কিছুই বলে নাই। আম্মু আমি ওকে ঠিক করব, বাদ দাও তো, এমন ব্যবস্থা করব না।
তখন এমনিতেই ছুটে আসবে। আয়রাকে নিয়ে আয়নের আব্বু আম্মু রুমে চলে গেল। আয়রাকে খাওয়া দাওয়া দিয়ে ঘুম পাড়িয়ে দিল। সকালে আয়ন ঘুম থেকে উঠলেই দেখে আয়রা ওর বুকের উপর বসে খেলছে রাতের সাথে। আয়ন উঠে কপালে চুমু দিয়ে জড়িয়ে ধরল। আয়রা বলে, আয়ন আব্বু বাসায় যাব আম্মুর কাছে। ওই আম্মু নিয়ে যাব। ফ্রেশ হতে চলে গেল। এদিকে আয়রাকে আয়নের আম্মু খাওয়াই দিতে লাগলো। খাওয়া শেষ হলে আয়ন বিদায় নিয়ে চলে গেল। আয়ন সোজা তিয়ার বাসায় চলে গেল। আয়রা তিয়াকে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল। আয়রা আয়নদের বাসায় কি কি হয়েছে সব কিছু খুলে বলতে লাগলো। তিয়া অবাক হয়ে তাকিয়ে বলল, এসব কি ধরনের ব্যবহার? আপনি কোন হিসাবে আমার মেয়ের সামনে নিজেকে বাবা হিসেবে পরিচয় দিয়েছেন? আয়রা তুমি যাও তো, খালামণির রুমে যাও। আয়রা চলে গেল। আয়ন আয়রার পাশে বসে তিয়ার দিকে মুখ এগিয়ে নিতে নিলে সবাই ওইখান থেকে চলে গেল। তিয়া এসে একেবারে শুয়ে পড়ল। আয়ন বলে উঠল, আমার মেয়ে আমাকে আঙ্কেল বলবে আর আমি চুপচাপ শুনবো নাকি? ধাক্কা দিয়ে বলে, ওই তোমার মেয়ে না, বুঝতে পারছো? যাই হোক, আমি তো আপনাকে ডিভোর্স দেই নাই। তারপরও আপনি অন্য কাউকে বিয়ে কিভাবে করলেন? এই হিসাবে আপনাকে জেলে দেওয়া উচিত। আমার জামাইয়ের অনেক পাওয়ার আছে, ওইসব 1 সেকেন্ডে মিটিয়ে ফেলবে। ডিভোর্স দেয় নাই, দিয়ে দেব। চলো কোর্টে যাই। নাটক কম করো প্রিয়। এটা কি ধরনের কথা? ভালো কথা, চলো রুমে যাই, কথা আছে। কোনো কথা নাই, বের হয়ে যাও। তিয়া আয়নকে জোর করে তুলে নিয়ে যেতে লাগলো। তুলে না দেখার ভান করে নিচের দিকে তাকিয়ে থেকে মিটিমিটি হাসতে লাগলো আর রাকিবের সাথে কথা বলতে লাগলো। আয়ন তিয়াকে রুমে নিয়ে গিয়ে দরজা লাগিয়ে দিয়ে তিয়াকে খাটে ফেলে দিয়ে বলল, তিয়া, আমি অন্যায় করেছি, আমি মানছি, বাট আমি তো তোমাকে ভালোবাসি। আমি তোমাকে কষ্ট দূর করার জন্য আমি তোমাকে বিয়ে করেছিলাম। আমার বিয়ে করার একটাই উদ্দেশ্য ছিল তোমার মনে জায়গা করে নেওয়া। তুমি যা কষ্ট পেয়েছো নেক্সট টাইম আর সেই কষ্ট যেন না পাও, সেই জন্য আমি তোমাকে বিয়ে করি। তোমার ভালো চাওয়াটা কি আমার অপরাধ ছিল? কেমন ভালোবাসো যে পরে আবার আসতে পারলে না? আমার না হয় রাগ উঠেছিল, তাই আমি যা ইচ্ছা তাই বলেছি এবং করেছি। মাথা ঠান্ডা হইলে তো একবার আমার কাছে এসে বলতে পারতে আমি যাব না। যে আমার জন্য আত্মহত্যা করতে চাই তার সামনে কিভাবে থাকবো? তুমি কি আমাকে একটু ভালোবাসো না? জানি না, চলে যাও, আমার ভালো লাগছে না। চুপ। আমি এখানে চলে এসেছি 2টা কারণে। 1, তুমি আয়রা আমার সাথে যাবে। 2, না হইলে আমাকে নিজের হাতে খুন করবে। কারণ আমি এই অবস্থা আর নিতে পারছি না। 7টা বছর কিভাবে কেটেছে আমার সময় সেটা আমি ভালো জানি। একবার অ্যাক্সিডেন্ট করলাম, তাও মরলাম না। অপারেশন করে বেঁচে গেলাম। মৃত কামনা কত করি, তাও আল্লাহ নিয়ে যায় না। আয়ন আর কিছু বলবে, তিয়ার সাথে সাথে উঠে আয়নের গালে থাপ্পড় মেরে বলল, একদম চুপ। চুপ কেন করব? আমি মরলে তোমার কি? শুনো, তোমার কাছে 2টা অপশন, হয় আমাকে মেরে ফেলো আর না হয় আমার সাথে চলো। আয়ন তিয়ার হাত ধরে নিজের গলায় ধরে চাপ দিতেই লাগলো। তিয়া হাত ছাড়াতে চাইলে আয়ন চেপে ধরে থাকলো। আয়ন বলতে লাগলো, তাড়াতাড়ি করো, চিন্তা করো না। আমি চিঠি লিখে এসেছি। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। আমি নিজের ইচ্ছেই মরতে যাচ্ছি। টিয়া নিজের হাত সরিয়ে নিয়ে ঠাস করে থাপ্পড় দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, তিয়া, এত মায়া ভালোবাসা বাড়িয়ে দিয়ে এখন মারতে চাস, তাই না? তুই 7টা বছরে একবার তুই ফিরে এসে বলছস বউ আমার সাথে চলো। তুই আমার কোনো খোঁজ খবর নেস নাই। তুই আমাকে এই ভালোবাসছস? হ্যাঁ, আর একবার ফিরে আসলে কি আমি তোকে দূরে সরিয়ে দিতাম? না হয় রেগে থাকতাম, রাগ ভাঙানোর দায়িত্ব তোর। তুই স্বামী কেন হইছস যে বউয়ের অভিমান কষ্ট বুঝছস না? আমি কি করব? তুমি তো আত্মহত্যা ভয় দেখলে। তোমার কিছু হয়ে গেলে আমি নিজেই মারা যেতাম। আর তোর কিছু হইলে আমি অনেক শান্তিতে থাকতাম, তাই না? কত অপেক্ষা করছি কবে এসে আমাকে জড়িয়ে ধরে জোর খাটিয়ে বলবে, বউ আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমার তোমাকে লাগবে। একবার জোর খাটালে কি আমি কি ক্ষমা করে দিতাম না? কান্না করতে লাগলো। আয়ন চোখের পানি মুছে দিয়ে বলল, জান, আই এম সরি। আমি তো ছোট, আমার ভুল হতে পারে। তুমি তো বড় হয়েও আমাকে বুঝলে না। বউরা বড় ছোট কি? হ্যাঁ, বউদের অভিমান রাগ করার অধিকার আছে। স্বামী হিসেবে তোমার ভাঙানোর দায়িত্ব। সেটাই যদি না করো তাহলে কচুর স্বামী তুমি। তিয়ার কথা শুনে আয়ন হেসে দিয়ে বলে, দুজন একে অপরকে শক্ত করে জড়িয়ে ঠোঁট জোড়া দুজন নিজেদের দখলে নিয়ে নিল।